নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারীর নবম পর্ব। টিভির পর্দায় পরপর দুটি মেয়ের হাঁটা কথা বলার ছবি ভেসে উঠতেই বড়বাবু বললেন, রাবিশ! গীতিময় যে কোত্থেকে এদের জোগাড় করে, চোখের দেখাতেই তো বাতিল করে দেওয়া উচিত। ক্যামেরা আলো ভাড়া করে টাকা জলে ফেলার দরকার কি? এই জন্যেই আমি ফিল্মের লোকদের অপছন্দ করি। রিমোট টিপে ছবি স্থির করে রেখেছিলেন ভদ্রমহিলা। বললেন, বন্ধ করব? না, ফরওয়ার্ড করো। টিভি চলল। এরপরেই নিজের ছবি দেখতে পেল নবকুমার। হাঁটাচলা করল ২৬-এ। তারপর কুমোরপাড়ার গরুর গাড়ির লাইনগুলো বলল। গলার স্বর বেশ সুন্দর, পরিষ্কার শোনাল। ছবি শেষ হতেই ভদ্রমহিলা আবার প্রথমটাই নিয়ে এলেন। নবকুমার দেখল বড়বাবু মাথা নাড়ছেন আর ভদ্রমহিলা গালে হাত দিয়ে এক দৃষ্টিতে দেখছেন। দেখা শেষ হলে টিভি বন্ধ করে ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। চান্স নিতে পারেন। বড়বাবু নবকুমারের দিকে তাকালেন। ক্যামেরার সামনে কি তুমি নার্ভাস হয়ে গিয়েছিলে? না তো, মানে আমি ঠিক বুঝতে পারিনি। তুমি কি হে, আলো জ্বলছে, ক্যামেরায় ছবি তুলছে, সেটা তুমি বুঝতে পারলে না? তা বুঝবো না কেন? নার্ভাস হয়েছিলাম কিনা সেটা বুঝতে পারিনি। তার মানে ও নার্ভাস হয়নি? তোমার কি মনে হয়? স্ক্রিন অ্যাপিয়ারেন্স ভালো, দেখতে ইচ্ছে করে। যেহেতু চরিত্রটি অতিরিক্ত সরল, তাই কুমোরপাড়া দারুণ মানিয়ে গিয়েছে। তবে ওই তবে নিয়েই ভাবছি। একজন অভিনেতা তার অভিজ্ঞতা, শিক্ষা এবং অনুশীলনের সাহায্যে চরিত্রটাকে যেভাবে ধরে রাখবে, আনকোরা কেউ সেটা পারবে কিনা। ওয়ার্কশপ করাতে হবে, সেই সঙ্গে এই জীবনের সঙ্গে মানিয়ে ওঠার ট্রেনিং। তাতে খুব ভালো কাজ হবে। কে করাবে ওসব? গীতিময়ের ওপর আমার ভরসা কম। তুমি দায়িত্ব নিলে আমি ঝুঁকিটা নেব। ভদ্রমহিলা এগিয়ে এসে নবকুমারের সামনে দাঁড়ালেন। পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। তারপর বললেন, চেষ্টা করতে পারি। আমি চলি। সে কি, এখনই চলে যাবেন কেন? বসবেন না? আজ না। ভদ্রমহিলা এগিয়ে এসে নবকুমারের সামনে দাঁড়ালেন। পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। তারপর বললেন, চেষ্টা করতে পারি। আমি চলি। বড়বাবু পা বাড়ালেন। সে কি, এখনই চলে যাবেন কেন? বসবেন না? আজ না। বলতেই বড়বাবু সেলফোন বেজে উঠল। সেটা অন করেই চেঁচালেন তিনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না? আমার পয়সা ধ্বংস করে আনন্দ পাচ্ছ? কোত্থেকে ওই মেড সার্ভেন্টদের ধরে এনে ছবি তুলছো? ছ্যা, তোমাদের জন্যই বাংলা ছবির দর্শক কমে গেছে। হিন্দি ছবিতে গাদা গাদা সুন্দরী, এ বলে আমায় দেখ, ও বলে আমায়। আর আমার হিরোইনরাও এদের চেয়ে অনেক ভালো দেখতে। অনেক ঘষা মাজা করতে হবে। তুমি রেডি বলে আমি তো টাকা জলে ফেলে দিতে পারবো না। দেখে মন্দ লাগেনি, তবে তৈরি করতে হবে। সেলফোন বন্ধ করে নবকুমারের দিকে ঘুরে দাঁড়ালেন বড়বাবু। কাল থেকে তোমাকে আর গদিতে যেতে হবে না। ওই কাজ তোমার জন্য নয়। আমাকে ছাড়িয়ে দিচ্ছেন? তুমি এত বড় গবেট যে কাঁচ আর হীরের পার্থক্য বুঝতে পারছো না। যাত্রায় প্রম্পট করে যা পাচ্ছ, তাতে এই বাড়ির কুকুরের সারা মাস পেট ভরবে না। সামনের বছর হয়তো ছোট একটা রোল তোমাকে দেয়া হবে। তখন যাত্রা তৃতীয় শ্রেণীর অভিনেতা অভিনেত্রী কর্মচারীর মতো বাসে ঢুলতে ঢুলতে শো করতে যাবে, ডিমের ঝোল আর ভাত খাবে।
আর তোমার চোখের সামনে হিরো হিরোইনরা দামি গাড়িতে যাবে, ইন্ডিয়া কিং ফুঁকবে, চাইনিজ খাবার খাবে। ভালো লাগবে সেটা? এই ছবিতে অভিনয় করলে 10 দিনে 7,500 টাকা রোজগার করবে, বুঝলে? রাবিশ। আরে হ্যাঁ, ওই সোনাগাছিতে থাকা আর চলবে না। কাগজগুলো লিখবে সোনাগাছি নবকুমার ছবির নায়ক হলেন। কোনো ভদ্রবাড়ির মানুষ ছবি দেখতে যাবে না। চলো। বড়বাবু, আবার কি হলো? আমি সিনেমায় নামবো না। বড়বাবু ভদ্রমহিলার দিকে তাকালেন। দেখো, দেখলে? এতক্ষণ ধরে ভস্যে ঘি ঢাললাম। ওয়াই? কেন? সবাই বলে সিনেমায় নামলে চরিত্র নষ্ট হয়ে যায়। সোনাগাছিতে থাকলে চরিত্র ঠিক থাকে? বিশ্বাস করুন, আমার আছে। তোমাকে খুন করতে পারলে আমি খুশি হতাম। চলো। ভদ্রমহিলা বললেন, আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। ও বোধহয় ভুল ধারণা নিয়ে আছে, সেটা তো ঠিক নয়। দেখো, শোনো হে নবকুমার, তুমি অভিনয় করো বা না করো, যাত্রা দলে তোমার আর চাকরি নেই। মাস্টারের হাতে তোমার প্রাপ্য টাকা পাঠিয়ে দেব। বড়বাবু সশব্দে বেরিয়ে এলেন। চোখের সামনে অন্ধকার দেখল নবকুমার। তার পক্ষে অভিনয় করা সম্ভব নয়। চাকরিটাও চলে গেল। দেশে ফিরে গেলে মা খুব খুশি হবে, কিন্তু বন্ধুদের কাছে মুখ দেখানো মুশকিল হবে। নবকুমার, বসো। তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলতে পারি না। অভিনেতাকে সবসময় মিথ্যে বলতে হয়, সে যা নয় তাই বলতে বাধ্য হয়। ছোটবেলায় যে নাটক করেছি তা একটুও ভালো করিনি, ওই জন্য। ও, এই সমস্যা? নাটকের সংলাপ তো মিথ্যে কথা নয়, জীবনের কথা। হয়তো সেই জীবনটা তোমার নয়, কিন্তু কারোর না কারোর জীবনে ওই রকম ঘটনা ঘটেছে। তুমি সেই জীবনটাকে যদি ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারো, তাহলে দেখবে আনন্দে মন ভরে যাবে। কথাগুলো শুনতে শুনতে নবকুমারের মনে হলো উনি ঠিক বলছেন। শাহজাহান নাটকের ঘটনা সম্রাট শাহজাহানের জীবন নিয়ে। সেটা সত্যি ছিল। নবকুমারকে চুপ করে থাকতে দেখে ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কি খাবে বলো? চা, কফি না শরবত? আমি বাড়ি গিয়ে খাবো। কেন? আমার এখানে খেতে আপত্তি আছে? না না, আচ্ছা চা দিন। ভদ্রমহিলা পাশের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। নবকুমার চারপাশে তাকালো। এত বড় বাড়িতে কারা থাকে? তারা এই ঘরে আসছে না কেন? কত বড় লোক হলে এরকম সাজানো বাড়ির মালিক হওয়া যায় কে জানে। ভদ্রমহিলা ফিরে এলেন। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে একটু ব্র্যান্ডি খেলে নার্ভ ফিরে পেতে। ব্র্যান্ডি তো মদ। ওয়েল, বলতে পারো। ওই জন্যই আরো অভিনয় করতে চাই না। মানে? শুনেছি অভিনেতারা মদ খায়। আমাদের গ্রামে তারাপদ জেঠু সিনেমার সব খবর রাখেন। তার মুখে শুনেছি নেশা করে অকালে শেষ হয়ে গেছেন অনেক নায়ক। তাদের সংসারও ভেঙে গেছে। কাজ চলে যাওয়ার পর অনেকের খাবার জোটে না। এই জীবন আমি মেনে নিতে পারবো না। ঠিকই। আচ্ছা, তুমি এখানে কিভাবে এসেছো? গাড়িতে চড়ে, বড়বাবুর গাড়িতে। গাড়িটা কে চালিয়েছে? ড্রাইভার। ঠিকঠাক গাড়ি না চালানোর জন্য মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। তাই বলে কি লোকে গাড়িতে চড়া বন্ধ করে দিয়েছে? না। গাড়িটাকে কন্ট্রোলের মধ্যে রেখে চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়, তাই তো? সিনেমায় অভিনয় করলে তোমাকে মদ খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে অনেক অভিনেতা মদ স্পর্শ করেননি, যেমন অনিল চ্যাটার্জি, নির্মল কুমার। এদের কথা তোমার তারাপদ জেঠু বলেননি? শুনলাম তুমি সোনাগাছিতে থাকো, ওটা রেড লাইট এরিয়া। যে কোনো মানুষ যদি একথা শোনে তাহলে তোমার চরিত্র খারাপ বলবে।
তোমাকে লম্পট মনে করবে। তোমার মা বাবা নিশ্চয়ই জানেন না, জানলে কষ্ট পাবেন, কারণ ওখানে আদিম ব্যবসা চলে। কিন্তু ওখানে থাকা সত্ত্বেও তুমি বলেছ তোমার চরিত্র নষ্ট হয়নি। তোমার সঙ্গে কথা বলার পর আমারও মনে হচ্ছে তুমি সত্যি বলছো। অন্য লোক যদি উল্টোটা ভাবে, তাহলে তোমার সত্যিটা কি মিথ্যে হয়ে যাবে? প্রশ্নটা করে ভদ্রমহিলা কার্পেটে পড়ে থাকা একটা কলম কুড়িয়ে নেওয়ার জন্য নিচু হতেই নবকুমার চোখ সরিয়ে নিল। নিচু হওয়ার কারণে ওর বুকের অনেকটাই সে দেখে ফেলেছে। কান গরম হয়ে গেল মুহূর্তেই। কলম তুলে সোজা হয়ে বসে নবকুমারের মুখের দিকে তাকিয়ে চোখ ছোট্ট করলেন ভদ্রমহিলা। তারপর হাসলেন। কি উত্তর দিচ্ছ না কেন? আমি এরকম করে ভাবিনি। আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে ঠিক পরামর্শ দেব। দেখো, এরকম সুযোগ চট করে কেউ পায় না। তোমাদের বড় বাবুর মুখে যা শুনলাম তাতে তোমাকে তো ভাগ্যবান ছাড়া কিছু বলা যাচ্ছে না। গ্রামের ছেলে তুমি, সেখানে পড়ে না থেকে কাজের সন্ধানে কলকাতায় এলে। পরদিন একটা কাজও পেয়ে গেলে। শুনলাম যে রাতে এসেছিলে সেই রাতেই থাকার জায়গাও পেয়ে গিয়েছিলে। এরকম কাকতালীয় ঘটনা সিনেমায় দেখা যায়, জীবনে নয়। তারপর বড়বাবুর মনে হলো আগামী ছবির গল্প একটা সরল গ্রাম্য ছেলেকে নিয়ে হবে। উনি এটা নাও ভাবতে পারতেন। তোমাকে পাঠালেন অডিশন দিতে, তাতে পাসও করে গেলে। উফ, যা চাইছো তাই পাচ্ছ। শুরুতেই যখন তখন ভবিষ্যৎ কত কি যে পেয়ে যাবে তা আন্দাজও করতে পারছো না। অতএব তুমি কাল থেকে গীতিময় বাবুর ওয়ার্কশপে যাবে আর আমার কাছে আসবে নিজেকে একটু পালিশ দেওয়ার জন্য। প্রমিস? হাত বাড়ালেন ভদ্রমহিলা। আমি ভেবেছিলাম গীতিময় বাবু আমাকে ডেকেছিলেন, বড়বাবু চাননি। উনি চিরকাল আড়ালে থাকাই পছন্দ করেন। কি হলো? কাপা হাতে করমর্দন করল নবকুমার। তোমার হাত কাঁপছে কেন? না মানে। ভদ্রমহিলা উঠলেন, একটু দূরে দাঁড়িয়ে ভালো করে দেখলেন, তারপর বললেন, তুমি বোধহয় দিনে একবারই স্নান করো? হ্যাঁ। তোমাকে জানিয়ে দিই, তোমার শরীর থেকে এখন একটা ঘেমো গন্ধ বের হচ্ছে। কাল থেকে এটা যেন না থাকে। কি করলে সেটা সম্ভব হবে আমি বলে দেব। তোমার জামা প্যান্টগুলো এবার পাল্টাতে হবে, ওগুলো গ্রামে মানায়। সিনেমার নায়ক সেটে পড়তে পারে অভিনয়ের জন্য, জীবনে কখনোই নয়। আমার হাতে বেশি টাকা নেই। ও, টাকার কথা তোমাকে ভাবতে বলেছি। আর ওই সোনাগাছিতে থাকা চলবে না। আমাকে ভাবতে দিন। এ নিয়ে ভাবার কিছু নেই। তুমি ওখানে যতই ভালো থাকো, ওরা তোমার সঙ্গে যতই ভালো ব্যবহার করুক, ছবির দর্শকরা যদি জানতে পারে তাহলে তোমাকে এই এলাকার ছেলে বলেই ভাববে। অন্য কোথাও থাকার জায়গা আছে? না, কলিকাতায় আর কাউকে আমি চিনি না। হোয়াট? কি বললে? কলিকাতা? আমাদের গ্রামের সবাই কলিকাতাই বলে। আচ্ছা। নবকুমার শেফালি মায়ের কথা ভাবল। উনি কত স্নেহ করেন তাকে, নিজের ছেলের মতন রেখেছেন এতদিন। সোনাগাছিতে থাকলে বদনাম হবে, এ কথা ওকে কি করে বলবে? আই লাইক দিস ওয়ার্ড, কলিকাতা। তুমি কলিকাতাই বলবে, তবে সেটা আমার কাছে, পাবলিকলি নয়। লোকে শুনলে হাসবে, ভাববে তুমি একটা গেঁয়ো। লোকে আমাদের হিরোকে গেঁয়ো ভাবুক, আমি চাই না নবকুমার। তুমি আর দেরি করো না, শেষবারের জন্যে সোনাগাছিতে ফিরে যাও। বাইরে বেরিয়ে সমস্যায় পড়েছিল নবকুমার। বাস রাস্তা পর্যন্ত হেঁটে এসে সে বুঝতে পারছিল না কোন দিকে গেলে সোনাগাছিতে পৌঁছানো যাবে। দুজন লোক দাঁড়িয়েছিল। সে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কটা বাজে? 9:30। উত্তর দিয়েই সঙ্গীর সঙ্গে কথা বলতে লাগলো লোকটি। সিঙ্গুর নিয়ে তর্ক চলল ওদের মধ্যে। একটা বাস এলো, প্রায় খালি।
নবকুমার এগিয়ে গিয়ে কন্ডাক্টরকে জিজ্ঞাসা করল, আচ্ছা, এই বাস কোথায় যাবে? আপনি কোথায় যাবেন? সোনাগাছি। কি আরামি লোক রে, বলে সোনাগাছি যাব। বাসের লোক কন্ডাক্টরের কথায় দাঁত বের করে তাকালো। বাস চলে গেল। সিঙ্গুর নিয়ে তর্ক থামিয়ে যে সময় বলেছিল সে জিজ্ঞাসা করল, এই এটা কি হলো? পাশে মেয়ে ছেলে বসে আছে দেখেও তুমি এই ইয়ার্কি মারলে? আমি তো ইয়ার্কি মারিনি। মানে? আমি গাড়িতে এখানে এসেছিলাম, কলিকাতায় নতুন, রাস্তাঘাট চিনি না, তাই বাসটা সোনাগাছির কাছে যাবে কিনা জিজ্ঞাসা করেছি। আমি তো ওখানে থাকি। তুমি কলকাতায় সোনাগাছিতে থাকো? ইয়ার্কি মেরে মুখ ভেঙে দেব। বিশ্বাস করুন, আমি ইয়ার্কি মারছি না। দ্বিতীয়জন বলল, তা তুমি নতুন এসে আর কোনো জায়গা না চিনে ওই সোনাগাছি চিনলে কি করে? মাস্টারদা নিয়ে গিয়েছিল। আমি শেফালি মায়ের বাড়িতে থাকি। শেফালি মা? নন্দরানীর মতো কেউ হবে বোধহয়। না না, শেফালি মা যাত্রার খুব নামকরা অভিনেত্রী ছিলেন, অনেকদিন অভিনয় ছেড়ে দিয়েছেন। দ্বিতীয়জন বলল, শেফালি? আরে বাপ, বিরাট অভিনেত্রী ছিলেন, আমি ওর অ্যাক্টিং দেখেছি। তা তিনি এখন সোনাগাছিতে থাকেন? ভাবা যায় না। উনি বাড়ি থেকে বের হন না, কারোর সঙ্গে মেশেন না। একটা বাস আসছিল। দ্বিতীয় লোকটা বলল, এটাই উঠে পড়ো, কন্ডাক্টরকে সোনাগাছি বলবে না, বলবে দর্জিপাড়ায় নামবো, যাও। বাসে উঠে দাঁড়াতেই কন্ডাক্টর টিকিট চাইল। নবকুমার বলল, দর্জিপাড়ায় যাব, কত ভাড়া? ভাড়া মিটিয়ে টিকিট নিয়ে পিছনের খালি সিটে বসল নবকুমার। রাতের নির্জন পথে বাস ছুটে চলেছে। দর্জিপাড়া জায়গাটা সোনাগাছি থেকে কত দূরে? যদি কন্ডাক্টর বলে এই জায়গাটাই দর্জিপাড়া, তাহলে মেনে নিয়ে নেমে যেতে হবে। কিরকম অসহায় লাগছিল নিজেকে। সে মাথা নাড়ল। না, কন্ডাক্টর তাকে ভুল জায়গায় নামাবে না। তবে দর্জিপাড়াটা যদি সোনাগাছির কাছাকাছি না হয়, তাহলেই ঝামেলায় পড়তে হবে। আজ সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করার চেষ্টা করল নবকুমার। বড়বাবুকে বুঝতে কোনো অসুবিধা হয় না তার। উনি যা বলেন তা মুখের ওপর বলতেই পছন্দ করেন। নিশ্চয়ই বড়বাবু তার ভালো চাইছেন, কিন্তু সে যোগ্য কিনা তা বুঝতে পারছেন না। বরং এই ভদ্রমহিলার কথা শেষ পর্যন্ত তার ভালো লেগেছে, কিন্তু বড়বাবু একবারও পরিচয় করিয়ে দেননি। এই ভদ্রমহিলা কে? দারুণ সুন্দরী, সাজগোজ দেখে মনে হয় সিনেমার অভিনেত্রী, কিন্তু ওরকম দেখতে কোনো নায়িকাকে তার মনে পড়েনি। বড়বাবু হুকুম করেছেন, আর উনি তাকে সাহায্য করতে চাইছেন। মাস্টার তো বলল প্রডিউসার, সিনেমায় টাকা ঢালেন। হঠাৎ মনে হলো, কি এমন ক্ষতি হবে? অভিনয় করতে না পারলে ওরা বাদ দিয়ে দেবে, তখন তার অবস্থা এখনকার মতো থাকবে। আর অভিনয়ে কোনো মতে উতরে গেলে সে বলবে, বড়বাবু আপনার হুকুম আমি পালন করলাম, এবার আমাকে রেহাই দিন, ব্যাস। দর্জিপাড়ার বাঁ দিকে না ডান দিকে? পাশ থেকে প্রশ্ন ভেসে এলো। নবকুমার দেখল লোকটাকে। এই সময় বাসের বেশিরভাগ যাত্রী চোখ বন্ধ করে ঢুলছে। এই লোকটিও ঢুলছিল। আগে হলে নবকুমার বলতো কোন দিকে যাবে সে জানে না, নামার পর লোকজনকে জিজ্ঞাসা করে দিক ঠিক করবে। কিন্তু এই কয়েকদিনে সে বুঝে গেছে সব কথা খোলাখুলি অজানা মানুষকে বলা ঠিক নয়। উল্টে নবকুমার জিজ্ঞাসা করল, কেন বলুন তো? আমি ডান দিকে থাকি, সেখানে আপনাকে কখনো দেখিনি। আমিও আপনাকে আগে কখনো দেখিনি। নবকুমার বিরক্ত হচ্ছিল।
আসলে এত রাতে বাসে উঠে জিজ্ঞেস করলেন দর্জিপাড়ার ভাড়া কত, তাই মনে হলো আপনি নতুন লোক, ওদিকে প্রথম যাচ্ছেন। নতুন লোকেরা এত রাতে দর্জিপাড়ার বাঁ দিকে যায়। কেন? রেড লাইট এরিয়া, ফুর্তি করার জায়গা। লোকটা চোখ টিপল। নবকুমার মুখ ঘুরিয়ে নিল। রেড লাইট এরিয়া মানে সোনাগাছি। তাহলে ঠিক বাসে উঠেছে সে। কিন্তু সোনাগাছি শব্দটা উচ্চারণ না করেও লোকটা যেভাবে হাসল, তাতে একটা গা ঘিনঘিনে ভাব ছিল। সে ওই জায়গায় থাকে জানলে যে কোনো সাধারণ মানুষ অন্য চোখে দেখবে। অথচ সে কি করে বোঝাবে ওখানে থাকতে তার বিন্দুমাত্র অসুবিধে হচ্ছে না? যদি সোনাগাছি একটা নর্দমার নাম হয়, তাহলে তার গায়ে কোনো নোংরা জল ছিটকে লাগছে না। তবু ভদ্রমহিলা ঠিকই বলেছেন, তার উচিত ওই জায়গা ছেড়ে চলে যাওয়া। কিন্তু কোথায় যাবে? কন্ডাক্টর দর্জিপাড়া বলে হাঁক দিতেই নবকুমারের সঙ্গে পাশের লোকটাও উঠে দাঁড়ালো। বাস থেকে নেমে নবকুমার দেখল একটা চওড়া রাস্তা, যার ফুটপাত শুনশান। বাস চলে গেলে সে দেখল লোকটা হনহন করে রাস্তা পেরিয়ে একটা গলিতে ঢুকে যাচ্ছে। এতক্ষণে রাস্তাটাকে চিনতে পারল। শেফালি মায়ের সঙ্গে থানায় যাওয়ার সময় এই রাস্তায় এসেছিল ট্যাক্সিটা। একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে ফুটপাত ঘেঁষে। কোন গলি দিয়ে ভিতরে ঢুকবে ঠাহর করছিল নবকুমার। একটা বাস এসে স্টপেজে দাঁড়ালো। বাস থেকে নেমে একজন ভদ্রমহিলা, ভদ্রলোক, দুটো বাচ্চা নেমে দ্বিতীয় গলির দিকে হাঁটতে লাগল। ভদ্রমহিলা মাথায় ঘোমটা তুলে নিলেন। বাচ্চা দুটো বাবার হাত ধরে হাঁটছে। এদের দেখে নবকুমারের মনে হলো নিশ্চয়ই পথ ভুল করেছে। এই রকম চেহারার পরিবার সোনাগাছিতে থাকবে কেন? সে কৌতূহলী হয়ে ওদের পেছন পেছন হাঁটছিল। একটু বাদেই সেই পরিচিত দৃশ্য চোখে পড়ল। সেজেগুজে মেয়েরা দাঁড়িয়ে আছে দরজায় দরজায়, গান বাজছে। বেলফুল চিৎকার করে গেল এক ফুলওয়ালা। এসব উপেক্ষা করে পরিবারটি রাস্তার পাশে সিঁড়ি বেয়ে ওপরে উঠে একটা দরজায় কড়া নাড়ল বেশ জোরে। ভেতর থেকে কেউ জানতে চাইলে ভদ্রলোক বললেন, দরজা খোলো, আমরা। দরজা খুলে গেল। চারজন ভেতরে চলে গেলে সেটা আবার বন্ধ হল। তখনই চোখে পড়ল নবকুমারের। দরজার ওপরে একটা বোর্ডে লেখা রয়েছে, গৃহস্থের বাড়ি, দয়া করে দরজায় শব্দ করবেন না। নবকুমার হতভম্ব হয়ে গেল। একটি ভদ্র পরিবার সোনাগাছির এই নোংরা পরিবেশে নিজেদের বাঁচিয়ে কি করে থাকছে? ভদ্রলোক নিশ্চয়ই চাকরি বা ব্যবসা করেন। সেখানে নিজের ঠিকানা বলার সময় কি বলেন? এই যে গুরু, কি দেখছো? মুখ ঘুরিয়ে নবকুমার হাসল। কি খবর? যে ছেলেটার সঙ্গে মারপিট হয়েছিল, পরে ভাব হওয়ার পর যে তাকে খাইয়েছিল সে পাশে এসে দাঁড়িয়েছে। আমার জব্বর খবর আছে, কিন্তু তুমি ওখানে দাঁড়িয়ে কি দেখছো? ওই দরজার লেখাটা পড়ছিলাম। ও, ব্যানার্জি বাবু বহুদিনের ভাড়াটে। ওর বাবাও এখানে ভাড়ায় ছিলেন। বাড়িওয়ালি কত চেষ্টা করেছে তুলে দিতে, কিন্তু পারেনি। উনি ফ্যামিলি নিয়ে এখানে আছেন কেন? 30 টাকা ভাড়াতে আড়াইখানা ঘর কোথায় পাবেন? কার্তিক পুজোর সময় আমাদের একটা বিজ্ঞাপন এনে দেন। যাকগে, আজ জব্বর খেল হলো। কিরকম? তার আগে বলো, তুমি মাল খাও? না। যাস শালা, আমি আজ সন্ধ্যে থেকে পাইট খেয়ে ফেলেছি আনন্দে। কেন? মাল্লু পেয়েছি 5000, ভাগাভাগির পর 2 আমার পকেটে এসেছে। দিনটা আজ খুব ভালো গেল। তাই? আরে তোমায় বলেছিলাম না, বড় লোকের বউ লাভার নিয়ে এখানে ফুর্তি করতে আসে। ধরবো বলেছিলাম, আজ ধরেছি। এখানে? না, মোড়ের মাথায়। বললাম, দিদি ভাই এটি আপনার কে হয়? কি বলল জানো?
যাকে ভাই বলল সে শালা ট্যাক্সির মধ্যে নেংটি ইঁদুরের মতো বসেছিল ভয়। বললাম, আপনি মায়েরই খুব হারামি মেয়ে ছেলে, নইলে ভাইকে নিয়ে সোনাগাছিতে আসেন মজা মারতে? তা চলুন, আপনার বাড়িতে গিয়ে দেখি সবাই এই মালকে আপনার ভাই বলে কিনা। তাতেই কাজ হয়ে গেল। ছেলেটাই প্রথমে কেঁদে ফেলল, হাত জোর করে বলল, আর আসবো না, আমাকে মাফ করে দিন। মেয়ে ছেলেটা প্রথমে ভাঙছিল না। যখন বললাম, আপনার স্বামী জাহাজে কাজ করে, সল্ট লেকে থাকেন, পয়সার তো অভাব নেই, তাহলে 5 স্টারে না গিয়ে সোনাগাছিতে আসছেন কেন, তখন ভাঙল। দুজনে মিলে 5,000 গুনে হাতে ধরিয়ে দিয়ে বলল, আর হবে না ভাই। তখন ট্যাক্সিটা ছেড়ে দিলাম। এরকম আরো কয়েকটা পার্টি আছে, সব কটাকে চটকাবো। দিল খুশ হয়ে গেছে আজ। তুমি তো মাল খাবে না, চলো মিত্র কাফেতে গিয়ে চিকেন কবিরাজি খেয়ে আসি জব্বর করে। আজ থাক, আমার শরীরটা ভালো নেই। 2 নম্বরের কামাই বলে অ্যাভয়েড করছো না তো? তোর কিছুই ভাবছি না, চলি। নবকুমার পা বাড়াতে ছেলেটা আবার ডাকলো, গুরু, তুমি কি খবরটা পেয়েছো? কি খবর? প্রীতি জিনটা বাড়িতে ফিরে এসেছে। প্রীতি জিনটা? সে তো সিনেমা করে। জাস সালা, সে না এখানকার কাস্টমারদের হিরোইনদের নাম বলে নিজেকে চালায়, কিন্তু বাড়ি ফেরার পর কাস্টমার নিচ্ছে না, বলছে শরীর খুব দুর্বল। দুববারের দিদিরা বলেছে 1 মাস রেস্ট নিতে। আরে, যাকে তুমি পক্স হয়েছে বলে দুববারকে খবর দিয়েছিলে। ইতির মুখ মনে পড়ল নবকুমারের। মেয়েটা সুস্থ হয়ে ফিরে এসেছে শুনে ভালো লাগলো। ছেলেটা কাছে এগিয়ে এলো। তুমি যদি চাও ওর সঙ্গে দেখা করতে পারো, তুমি গেলে বোধহয় খুশিই হবে। ভাবছি। নবকুমার আর দাঁড়ালো না। মুক্ত বলল, মা খুব রাগ করেছে, খায়নি, বলেছে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত জেগে থাকবে, যাও গিয়ে ক্ষমা চাও। আড়ষ্ট হলো নবকুমার। শেফালি মায়ের ঘরের দরজায় শব্দ করল সে। শেফালি মায়ের গলা ভেসে এলো, কে? আমি, নবকুমার। ভেতরে এসো। ভেতরে ঢুকে নবকুমার দেখল শেফালি মা বিছানায় বসে আছেন। তার সামনে বড়বাবুর দেয়া খাতাটা খোলা। তোমার আজকাল এত রাত হচ্ছে কেন নবকুমার? বড়বাবু একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, বাসে ফিরতে হলো। দেরি হচ্ছে বুঝলে ফোন করে দেবে, আমার টেনশন হয়। ও হ্যাঁ, এই পালা পড়লাম, খারাপ নয়। কাল সকাল 9টায় বড়বাবুর সঙ্গে ফ্লোরিস্ট রেস্টুরেন্টে কথা বলতে যাব, তুমিও সঙ্গে যাবে। আমি? হ্যাঁ, আমি একা ওর সঙ্গে কথা বলতে যাব না, যাও খেয়ে নাও। হঠাৎ স্থির হয়ে গেল নবকুমার। শেফালিমা তাকে এতটা ভালোবাসেন, অথচ সে ওর কাছে কথাটা গোপন করে যাচ্ছে। সোনাগাছি ছেড়ে যাওয়ার কথা ভাবছে। খুব অন্যায় করছে সে। কিছু বলবে? আপনি সোনাগাছির বাইরে অন্য কোথাও গিয়ে থাকবেন? হঠাৎ? এখানে আপনাকে মানায় না। তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ভেবে দেখব। তবে সোনাগাছি তো আর এখন একটু জায়গাতে সীমাবদ্ধ নয়, সেটাই হয়েছে মুশকিল। যাও খেয়ে ঘুমিয়ে পড়ো, কাল কথা বলবো। 7 সকালেই ঘুম ভেঙে গিয়েছিল নবকুমারের। তখনও সূর্য ওঠেনি। জানলার বাইরের আকাশ কিরকম গম্ভীর গম্ভীর। তখন কানে এসেছিল, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে। সুর করে বেশ কয়েকটি গলা গাইবার চেষ্টা করছে। তাড়াতাড়ি জানলায় গিয়ে রাস্তা দেখল সে। একেবারে নেতিয়ে থাকা রাস্তা, কিন্তু তারপরেই 6-7 জনের একটি দলকে দেখতে পেল ওই গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছে। বেশিরভাগই বয়স্ক মানুষ। এই ভোরে সোনাগাছি যখন নির্জন প্রান্তরের মতো শান্ত,
তখন ওই গানের শব্দগুলোকে মন্ত্রের মতো শোনাচ্ছিল। এই মানুষেরা কারা? এরা কি রোজ এই সময় এখান দিয়ে গান গাইতে গাইতে চলে যান? নবকুমারের মন হঠাৎ বেশ হালকা হয়ে গেল। তার মনে হলো এই সোনাগাছির অনেক চেহারা আছে। যারা দেখতে চায় তারা শুধু খারাপ দিকটাই দেখে। এই যে এখানকার মেয়েরা প্রতিদিন রাত্রে সবার সামনে খদ্দের নিয়ে ঘরের দরজা বন্ধ করছে, খদ্দের চলে যাওয়ার পর আবার সেজেগুজে এসে অন্য মেয়েদের পাশে দাঁড়িয়ে গল্প করছে। সে খারাপ কাজ করছে বলে কোনো অপরাধ বোধ নেই। এরা সিনেমায় যায়, হিন্দি গান শোনে, কারোর বিপদ দেখলে সাহায্য করে, এমনকি কোনো মেয়ে মারা গেলে শ্মশানেও যায়। অর্থাৎ এরা স্বাভাবিক জীবনে অভ্যস্ত। তাদের গ্রামের একটি বউকে যাত্রা দেখে ফেরার সময় 2টি লোক ধরে ধর্ষণ করার চেষ্টা করেছিল। লোকজন এসে পড়ায় সক্ষম হয়নি, ধরা পড়ে যায়। কিন্তু সেই বউটি ভোরের আগেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কারণ পরপুরুষ তার শরীর স্পর্শ করেছিল। দিনের আলোয় সে মুখ দেখাবে কি করে? সেই বউটির কথা এদের বললে এরা কি প্রতিক্রিয়া দেখাবে? সোনাগাছিতে যা স্বাভাবিক তা গ্রামে নয়, আবার গ্রামের ব্যাপারটা এখানে অচল। অথচ 2টো জায়গাতেই ভোরবেলায় কীর্তন পার্টি নাম গান করতে বের হয়। 7:30টায় মুক্ত এসে জানালো শেফালি মা তাকে ডাকছেন। চা খাওয়া হয়ে গিয়েছিল। নবকুমার চলে এলো শেফালি মায়ের ঘরে। শেফালি মায়ের স্নান হয়ে গিয়েছে, বেশ ঝকঝকে দেখাচ্ছে তাকে। বললেন, বসো, আমরা 9টায় বের হব। চা খেয়েছ? হ্যাঁ। এখন বলো, তোমার কোথায় সমস্যা হচ্ছে? সমস্যা আমার? একটা সমস্যা যে হচ্ছে তা আমি বুঝতে পারছি। এখানে থাকার জন্য কেউ তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, সবাই এটাকে খারাপ পাড়া বলে। ভালো পাড়া কোথায় আছে জানো? উত্তর দিল না নবকুমার। শেফালিমা বললেন, সল্টলেকের নাম শুনেছ? সেখানে সব বড় লোক, বড় সরকারি অফিসাররা থাকেন। বলতে বলতে খবরের কাগজ টেনে নিয়ে এগিয়ে দিলেন তিনি। দাগ দেওয়া জায়গাটা পড়ো। কাগজ তুলে কলমে দাগ দেওয়া জায়গাটায় চোখ রাখল সে। গতরাত্রে সল্টলেকের একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ 9 জন যুবতী এবং 3 জন পুরুষকে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে সেখানে দেহ ব্যবসা চালানো হচ্ছিল। যুবতীদের কয়েকজন সম্ভ্রান্ত পরিবারের। বাড়িওয়ালা এবং তার স্ত্রীকে ব্যবসা চালানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। পড়া শেষ হলে কাগজ রেখে দিল নবকুমার। শেফালিমা হাসলেন। তুমি কি সল্টলেককে খারাপ পাড়া বলবে? শুনেছি কলকাতার সর্বত্র এরকম কাজ গোপনে করা হয়। তাই বলে মনে করো না সেসব পাড়ার মানুষ এটাকে সমর্থন করে। যাকগে, আমি ঠিক করেছি তোমার বড়বাবুর সঙ্গে যদি কথা সম্মানজনকভাবে পাকা হয় তাহলে ভবানীপুরে উঠে যাব। ভবানীপুর? দক্ষিণ কলকাতার একটি বর্ধিষ্ণু পাড়া। আমার মাস্তুতো বোনের একটা ফ্ল্যাট আছে সেখানে। তার স্বামী মারা গিয়েছে, বিক্রি করে দিল্লিতে চলে যাবে ছেলের কাছে। কাল তার সঙ্গে কথা বলেছি। খুব খুশি হলো নবকুমার। সুতানুটি কলিকাতা গোবিন্দপুর দক্ষিণে যখন, তখন ভবানীপুর নিশ্চয়ই গোবিন্দপুরের মধ্যে পড়বে। পড়ুক, এখন তো 3 জায়গা মিলেমিশে কলিকাতা হয়ে গেছে। তোমার অবশ্য একটু অসুবিধে হবে, ভবানীপুর থেকে চিতপুরে আসতে সময় লাগবে। তা এখন পাতাল রেল চালু হয়েছে, তাতেই এসো। একটা কথা বলবো? নিশ্চয়ই। বড়বাবু বোধহয় চাইছেন না আমি প্রম্পটারের কাজটা করি। তোমাকে বলেছেন? না না, সরাসরি বলেননি, কিন্তু আমি বুঝতে পারছি। বেশ, আজ ওর সঙ্গে কথা হলে জিজ্ঞাসা করব। তবে আমিও চাই না তুমি সারা জীবন প্রম্পটার হয়ে থাকো। কোনো উন্নতি নেই, পয়সাও নেই।
উনি চাইছেন আমি অভিনয় করি। ও, তোমার কি ইচ্ছে? আমি অভিনয় করতে পারবো না। তুমি কি করতে পারবে? আমার আমার গান শিখতে ইচ্ছে করে। হ্যাঁ, তুমি গান গাও? শুনে শুনে, কারোর কাছে শিখিনি। গ্রামে বন্ধুরা বললে গাইতাম। তা যাত্রায় তো বিবেকের গান থাকে। না না, যাত্রায় নয়, সিনেমায়। মানে? বড়বাবু আমাকে সিনেমায় অভিনয় করতে বলেছেন। আমি গ্রামে শুনেছি সিনেমায় সবাই নামে, ওঠে না। যারা ওঠার তারা ঠিক ওঠে। যাও, স্নান করে নাও, নইলে দেরি হয়ে যাবে। শোনো, বড়বাবু চাইলেই তুমি তো অভিনেতা হতে পারবে না। তোমার ভিতর থেকে যদি অভিনয় না আসে, পরিচালক বাতিল করে দেবে। পরিচালক আমাকে পরীক্ষা করেছে, ক্যামেরায় ছবি তুলেছেন, কিন্তু বাতিল করেননি। ওয়ার্কশপ না কি একটা করতে হবে। বড়বাবু আপনার কথা নিশ্চয়ই শুনবেন, আমার হয়ে একটু বলবেন? এসব কথা তো তুমি আমাকে বলনি। যখন বলোইনি, তখন তোমার সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। যাও। ট্যাক্সিওয়ালাকে বলা ছিল পার্ক স্ট্রিটের নির্দিষ্ট রেস্টুরেন্টের সামনে পৌঁছাতে, তাই অসুবিধা হলো না। ব্যাগ থেকে টাকা বের করে নবকুমারের হাতে দিয়ে ভাড়া মিটিয়ে দিতে বললেন শেফালিমা। মিটারে যা উঠেছে তার থেকে অনেক বেশি টাকা চাইল ট্যাক্সি ড্রাইভার। নবকুমার প্রতিবাদ করতেই লোকটা একটা কার্ড এগিয়ে দিয়ে বলল, ট্যাক্সিতে চড়েন না বোধহয়, নিন, দেখে নিন। নবকুমার দেখল তাতে লেখা আছে পুরনো ভাড়ার পাশে নতুন ভাড়া। কার্ড অনুযায়ী ড্রাইভার ঠিকই বলেছেন। সে বলল, আপনি পুরনো মিটার লাগিয়ে রেখেছেন কেন? ভাড়া তো অনেক দিন আগে বেড়ে গেছে দেখছি। নতুন মিটার লাগালে এই সমস্যায় পড়তে হয় না। লোকটা হাসল। খরচা করে নতুন মিটার লাগাবো, আর তার পরের দিনই আবার ভাড়া বেড়ে যাবে, তখন কি হবে? ট্যাক্সি থেকে নেমে শেফালিমা বললেন, সত্যি আমরা কত কি বেনিয়ম চুপচাপ মেনে চলেছি। আমি তো চাওয়া মাত্র ভাড়া দিয়ে দিতাম। রেস্টুরেন্টটা শীততাপ নিয়ন্ত্রিত, বেশ চোখ ধাঁধানো, সাজানো। কোণের দিকে টেবিলে চলে এলেন শেফালিমা। 4টে চেয়ার, মুখোমুখি বসল নবকুমার। আশেপাশে যারা গল্প করছে এবং খাচ্ছে, তাদের চেহারা দেখলেই বোঝা যায় বেশ অবস্থাপন্ন। 3টে ছেলেমেয়ে পাশের টেবিলে বসে চেঁচিয়ে কথা বলছিল। ভাষাটা ইংরেজি। মেয়ে দুটো জিন্স আর গেঞ্জি পরেছে। একটা মেয়ে হাসতে হাসতে বলল, হরিবল, ডোন্ট টেল ইউর, বাংলা ছবি দেখা যায় না, প্রিমিটিভ। নবকুমার ঘাড় ঘুরিয়ে মেয়েটিকে দেখল। ওরা যে বাঙালি তা এতক্ষণ বুঝতেই পারেনি সে। বেয়ারা এসেছিল। শেফালিমা স্যান্ডউইচ আর চা অর্ডার করে দিলেন। নবকুমার লক্ষ্য করল নিজের বিছানায় বসে থাকা শেফালিমায়ের সঙ্গে এখানকার শেফালিমায়ের যেন বিস্তর পার্থক্য। এখন যেন বয়স অনেক কমে গেছে ওর। তুমি স্যান্ডউইচ খাও তো? আমি কখনো খাইনি, ওখানেও সব পাওয়া যায় না। 2টো পাউরুটির মধ্যে মাংসের কিমা সেদ্ধ চেপে দিলে খেতে খারাপ লাগে না। শোনো, তোমাকে একটু খারাপ পরামর্শ দিই। কলকাতায় যখন কারোর সঙ্গে কথা বলবে, তখন তোমার অজ্ঞতা প্রকাশ করবে না। যেমন তুমি যে স্যান্ডউইচ কি জিনিস তা জানো না, এটা না বলে যদি বলতে খাই, তাহলে কি হতো? খাবারটা এলে খেয়ে নিতেই বুঝতে স্যান্ডউইচ কি। ফলে দ্বিতীয়বারে তোমার অসুবিধা হতো না। সত্যি কথা বলা সবসময় ভালো নাও হতে পারে, বিশেষ করে এই কলকাতায়। ঠিক তখনই দরজা খুলে বড়বাবু ভিতরে ঢুকলেন। এপাশ ওপাশ তাকিয়ে দেখতে পেয়ে এগিয়ে গেলেন। কাছে এসে বললেন, নমস্কার। নমস্কার, বলুন। নবকুমারের পাশের চেয়ার টেনে নিলেন বড়বাবু। এখন তার পরনে গিলে করা আদির পাঞ্জাবি আর ধুতি। বসামাত্র সুন্দর গন্ধ পেল নবকুমার।
আপনি কখন এসেছেন? আমি কি দেরি করলাম? ঘড়ি দেখলেন তিনি। না, ঠিক সময়ই এসেছি। আগে এসে কোনো অসুবিধায় পড়িনি। আমরা চা আর স্যান্ডউইচ বলেছি, আপনার জন্য কি তাই বলবো? না না, আমি শুধু চা খাবো। বিয়ারাকে ডেকে আরও 1 কাপ চা বেশি দিতে বললেন বড়বাবু। তারপর নবকুমারের দিকে তাকিয়ে বললেন, তুমি ম্যাডামকে এসকর্ট করেছ, বাহ, বেশ ভালো। তারপর শেফালি মায়ের দিকে তাকিয়ে বললেন, আপনি নবকুমারকে বিশেষ স্নেহ করেন বলে মনে হয়। শেফালি মা জবাব দিলেন না। চা এসে গেল। শেফালি মা চা তৈরি করে এগিয়ে দিলেন, দিয়ে বললেন, আপনার পাঠানো পালা আমি পড়েছি। কেমন লাগলো? কিছু কিছু জায়গায় আমার আপত্তি আছে। বেশ তো, নাট্যকারকে বলবো আপনার সঙ্গে কথা বলে সেগুলো ঠিক করে নিতে। কোনো সমস্যা হবে না। আপনার অভিজ্ঞতা তো খুবই মূল্যবান। কিন্তু আমি একটা কথা বলি, চা খেয়ে নি, নবকুমার একটু ঘুরে আসুক, তখন আমরা কাজের কথা বলে নেব। নবকুমার থাকলে আমার কোনো অসুবিধা হবে না। আমার হবে, কিছু মনে করবেন না ম্যাডাম। এখনো নবকুমার আমার যাত্রা দলের একজন অতি সামান্য কর্মচারী। ওর সামনে আমি ব্যবসা সংক্রান্ত কথা বলতে চাই না। আশা করি আপনি বুঝতে পারছেন। নবকুমারের মনে হলো তার এখনই এখান থেকে উঠে যাওয়া উচিত, কিন্তু এখনো স্যান্ডউইচ বা চা খাওয়া হয়নি। এগুলোকে ফেলে গেলে শেফালি মা যদি রাগ করেন। সে সোজা হয়ে বসল। শেফালি মা বললেন, বুঝতে পেরেছি, বেশ তো। ও যদি এই মুহূর্তে আপনার দেয়া চাকরি ছেড়ে দেয়, তাহলে নিশ্চয়ই আর কর্মচারী হিসেবে ওকে দেখবেন না। নবকুমার, তুমি প্রম্পটারের চাকরি ছেড়ে দাও। নবকুমার ঘাবড়ে গেল, কিন্তু শেফালি মায়ের কথা অস্বীকার করতে পারল না সে। মাথা নেড়ে বলল, আচ্ছা। এবার বলুন। আমি অভিনেত্রী হিসাবে যাবতীয় সুযোগ সুবিধে আপনাকে দেব। আপনি শো পিছু কত টাকা চাইবেন? এতদিন পরে আসরে নামবো, আপনি কত দিতে পারবেন? 5। ওটা আমি আগেই পেয়েছি, অন্তত 10 চাই, এবং মাসে 15 দিনের বেশি শো করব না। আপনাকে আমি আজই ফোন করব। বেশ তো। আরেকটা কথা, আপনি কি যে বাড়িতে এখন আছেন সেখানেই থাকবেন? না, ভবানীপুরে শিফট করছি শিগগিরই। বাঁচালেন। সোজা হয়ে বসে চায়ে চুমুক দিলেন বড়বাবু। আমি নবকুমারকে একটা প্রস্তাব দিয়েছি, কিন্তু সে কিছু না বুঝে রাজি হতে চাইছে না। শুনেছি, চাকরিটা যখন ছেড়ে দিল তখন এছাড়া ওর সামনে কোনো পথ খোলা নেই। সকালবেলায় মাস্টারদা এসে ঘুম ভাঙিয়ে দিল নবকুমারের। ঘুম চোখে উঠে বসতে বসতে ফোঁপানির আওয়াজ কানে এলো তার। চোখ পরিষ্কার হয়ে যেতেই দেখল তার বিছানার একপাশে বসে মাস্টারদা 2 হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কাঁদছো কেন? কোনো খারাপ খবর? মাস্টারদার কান্না থামছিল না। এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল নবকুমার। এবার মাস্টারদা কান্না জড়ানো গলায় বলল, তুই পারলি, তুই এমন করতে পারলি? কি করেছি আমি? শেষ পর্যন্ত তুইও নব? আমি কি? তোকে আমি গা থেকে পিঠে বয়ে কলকাতা নিয়ে এলাম, বড়বাবুকে হাতে পায়ে ধরে প্রম্পটারের চাকরি পায়ে দিলাম। বল দিইনি? দিয়েছ। তুমি না নিয়ে এলে কলকাতায় আসা। চুপ কর। অন্য কেউ হলে ভাবতাম এই তো জগতের নিয়ম, যার জন্য তুমি করবে সেই তোমাকে বাঁচ দেবে। কিন্তু তুই এখনো কলিকাতা বলাটা ছাড়িসনি, তাই তোকে বলছি, আমাকে এত বড় দুঃখ দিলি কেন? চোখ মুছল মাস্টারদা। বিশ্বাস করো, তুমি কি বলতে চাইছো আমার মাথায় ঢুকছে না।
বেশ, তোকে আমি নিয়ে এসেছিলাম এই বাড়িতে। শেফালি মা যদি 2-1 দিন আশ্রয় দেন, 2-1 দিন দূরের কথা, শেফালি মা তো তোকে পায় পুষ্যিপুত্র করে ফেলেছে, রোজ ভালো মন্দ খাওয়াচ্ছে। সেসব খাওয়ার সময় তোর একবারও আমার কথা মনে পড়েছে? পড়েনি। মাঝে মাঝে পয়সার অভাবে আমি ছাতু খেয়ে থাকি, তা জানিস। তোকে সিঁড়ি পাইয়ে দিলাম আর তুই সেই গাছে উঠে গেলি, একবারও নিচের দিকে তাকালি না। তারপর বড়বাবুর নেক নজরে পড়লি, তার বাড়িতেও গেলি, কিন্তু আমাকে বললি না। কিন্তু বড়বাবু যে তোকে সিনেমায় চান্স দিচ্ছে, একেবারে হিরোর রোলে দিচ্ছে, সেটাও চেপে গেলি। ওটা এখনো ফাইনাল হয়নি, বিশ্বাস করো। আমি করব কিনা এখনো ঠিক করতে পারিনি, তাই তোমাকে বলিনি। মিথ্যে কথা বলিস না নব। মিথ্যে বলছি না। বাসি মুখে মিথ্যে বলতে পারছি, সেটা কি? পকেট থেকে একটা খাম বের করলো মাস্টারদা। আমি জানি না। কাল বিকেলে বড়বাবু এই খামটা আমাকে দিয়ে বলল তোকে পৌঁছে দিতে। তোর 1 মাসের মাইনে এর মধ্যে আছে। কেন? তোকে আর প্রম্পটারের চাকরি করতে হবে না। আমি তোর হয়ে বলতে গিয়ে শুনলাম তুই সিনেমায় নায়ক হচ্ছিস, তাই এই চাকরিতে তোকে মানাবে না। শুনে আমি সারা রাত ঘুমাতে পারিনি। এত বড় খবরটা তুই চেপে গেলি কি করে? তোমাকে তো বলতাম, আমার একটুও ইচ্ছে নেই। বড়বাবু বলেছেন, আমি রাজি হইনি, কিন্তু শেফালি মা জোর দিয়ে বলায় এখন দোলায় পড়েছি। নবকুমার বিছানা থেকে নেমে এলো। এই সময় মুক্ত এসে দরজায় দাঁড়ালো। মাস্টারদাকে দেখে বলল, কে মরেছে? মাস্টারদা বিরক্ত হলো, জানি না। ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়েছিল কিনা, তাই জিজ্ঞাসা করলাম। তা হ্যাঁ গো ছেলে, তুমি কি আজ বাড়ি দেখতে যাচ্ছ? শেফালি মা তাই বলেছিলেন। যাও দেখে এসো। মা এখন তোমাকে ছাড়া 1 পা চলছে না, বলেছে তোমার পছন্দ হলে টাকা পয়সা দিয়ে সামনের 1 তারিখে ওখানে উঠে যাবে। মুক্তর কথা শেষ হতেই মাস্টারদা বলল, শেফালি মা এই বাড়ি ছেড়ে দেবে? মুক্ত বলল, আবার যাত্রায় নামবে, তখন তো রোজ যাতায়াত করতে হবে। মা এখানে এসেছিল বিশ্বব্রহ্মাণ্ড থেকে দূরে সরে থাকতে, তা এখন থাকা যাবে না যখন। কোথায় যাচ্ছেন উনি? ভবানীপুরে, ভদ্রপাড়ায়। মাস্টারদার মুখ কালো হয়ে গেল। সেটা লক্ষ্য করে নবকুমার বলল, উনি যে যাওয়ার সিদ্ধান্ত পাকা করেছেন তা আমি জানতাম না। মাস্টারদা কথা না বলে মেঝের দিকে তাকিয়ে থাকলো। মুক্ত বলল, যে জন্য এসেছিলাম, মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলল তোমার সঙ্গে কথা বলতে। কি কথা? উষার ব্যাংকে আমার একটা খাতা আছে, তাতে প্রতি মাসে টাকা জমাই। ব্যাংক তো এখানে, ভবানীপুরে চলে গেলে টাকা জমা দিতে কিংবা তুলতে এত দূরে আসতে হবে, আমি তো একা পারবো না। উষার ব্যাংক মানে? মহিলা দুব্বার সমিতি এলাকার মেয়েদের উপকারের জন্য একটা ব্যাংক চালু করেছে, নাম হলো উষা কোঅপারেটিভ। যে যেমন পারে টাকা রাখে নিজের নামে, দরকার পড়লে ব্যাংক থেকে ধারও নেওয়া যায়। যার যেমন টাকা থাকে সে তেমন ধার পায়, আমিও রেখেছি। কত টাকা মাসে রাখতে হয়? যে যেমন পারে। এবাড়ির কেউ কেউ 20-50 রাখে, আবার রক্তকমলের 2-3 জন শুনেছি মাসে 5-10 হাজার রাখে। মাস্টারদা মুখ তুলল। উষা কোঅপারেটিভ ব্যাংকে বাইরের লোক টাকা রাখে না, শুধু যৌনকর্মীদের জন্য ওই ব্যাংক। এই জন্য তোমার মুখে ঝাঁটার বাড়ি মারতে ইচ্ছে করে। আমি কে? আমি কি যৌনকর্মী? না না, মানে এই এলাকার মেয়েদের জন্য মা বাইরের। গিয়ে খবর নাও, তাহলে জানতে পারবে। তা হ্যাঁ গো ছেলে, তোমার সঙ্গে তো দুব্বারের দিদিদের আলাপ আছে, একটু জিজ্ঞাসা করো তো। ওরা যদি ভবানীপুরে কোনো ব্যাংকের ব্যবস্থা করে দেয় তাহলে বাঁচি। মাস্টারদা বলল, মেয়ে ছেলেটার মুখ দেখলে নর্দমা। মন কিন্তু খুব ভালো। নবকুমার বাথরুমে ঢুকে গেল। দাঁত মাজতে মাজতে নবকুমার ভাবছিল, মাস্টারদার রাগ করার যথেষ্ট কারণ আছে,
কিন্তু ইচ্ছে করে যে সে ওর কাছ থেকে এসব কথা গোপন করেছিল তাও নয়। এখন মুক্ত যদি শুধু তার জন্য চা নিয়ে আসে তাহলে তার আরেকটা সমস্যা হবে। বাইরে বেরিয়ে এসে সে দেখল 2 কাপ চা টেবিলের ওপর রেখে গেছে মুক্ত। দেখে স্বস্তি হলো, বলল, কি হলো, চা দিয়ে তো গেছে? আমাকে তো খেতে বলেনি। চায়ের কাপ তুলে মাস্টারদার হাতে ধরিয়ে দিল নবকুমার। এবার খুশি হলো মাস্টারদা। চায়ে চুমুক দিয়ে বলল, টাকা তুলে রাখ, আর হ্যাঁ, বাড়িতে মানি অর্ডার করিস। এখন আমার জীবন অনিশ্চিত। কেন? যদি অভিনয় করতে না পারি তাহলে ওরা বাদ দিয়ে দেবে, তখন রোজগারের আর কোনো পথ খোলা থাকবে না, বাড়িতেও টাকা পাঠাতে পারবো না। তুই একটা কেলানে, আগে থেকে কু গাইছিস, কিচ্ছু চিন্তা করিস না, আমি তো মরে যাইনি, তোকে দেখিয়ে দেব। মাস্টারদা চা শেষ করল। কিভাবে? তোকে নিশ্চয়ই আগে ডায়লগ দেবে, বাড়িতে নিয়ে আসবি, আমি তোকে দেখিয়ে দেব কি করে সেগুলো বলতে হবে। তোমাকে আমি সব সময় পাবো? হ্যাঁ। তোকে কত টাকা দেবে বলেছে? পাকা কথা কিছু হয়নি। সিনেমার নায়ক যখন তখন নিশ্চয়ই ভালোই দেবে। কেন? আমি ভাবছি যাত্রা ছেড়ে দেব। কেন? আর পোষাচ্ছে না, রাতের পর রাত জাগা এতদিন হয়ে গেল, তবু শো পিছু মাত্র 275 টাকার বেশি দেয় না। সারা মাসে 10 কি 1500, বেশি হলে 20। কি হয় বল? ছেড়ে দিয়ে কি করবে? তুই আমার একটা উপকার করবি? সাধ্যে থাকলে নিশ্চয়ই করব। আমার না অভিনয় করার খুব শখ, অনেক চেষ্টা করেছি, কেউ চান্স দেয়নি। তুই তোদের ডিরেক্টরকে বলবি আমার একটা ছোট রোল দিতে, টাকা পয়সা যা দেবে তাই নেব। অভিনয় আমি খারাপ করব না রে। বেশ, কিন্তু এখনই বলবো না। সেটা তুই সুবিধা মতো বলিস। কিন্তু তুমি এখনই যাত্রা ছেড়ো না। মাস্টারদা উঠে দাঁড়ালো। দেখি, আমার কথা মনে রাখিস ভাই। সকাল 10টায় শেফালি মায়ের সঙ্গে ট্যাক্সিতে উঠে বসল নবকুমার। এই সময়টায় সোনাগাছি শান্ত, শহরের যে কোনো পাড়ার মতন। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে সোজা চলে এলো ট্যাক্সি মেট্রো সিনেমার সামনে। এই জায়গাগুলো সে একটু একটু চিনতে পারছে। খানিকক্ষণ যাওয়ার পর শেফালিমা বললেন, ওই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ডান দিকে করের মাঠ। নবকুমারের মনে পড়ল চিড়িয়াখানায় যাওয়ার সময় এই রাস্তা দিয়েই তারা গিয়েছিল। সঙ্গে সঙ্গে ছুটকির মুখ ভেসে উঠল মনে। মেয়েটার সঙ্গে আর দেখা হয়নি। দেখা করতে চাইলে ওদের বাড়িতে যাওয়া যায়, কিন্তু যাওয়ার ইচ্ছেটাই হয়নি। মেয়েটা, এমনকি ওর দিদিও, প্রেম ছাড়া কিছু জানে না। প্রেমের জন্য সময় নষ্ট করার সময় তার নেই। ডান দিকে আশুতোষ কলেজ, আমরা বাঁ দিকে যাব ভাই, বাঁ দিকে। শেষ কথাটা ট্যাক্সি ড্রাইভারের উদ্দেশ্যে বললেন শেফালিমা। রাস্তাটা 2 ভাগ হয়ে গিয়েছে। ডান দিকেরটা ধরে একটু এগোতেই শেফালিমা বললেন, বাঁ দিকের বাড়িটা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়ি। নবকুমার দেখল বিশাল বাড়ি, পাঁচিল। মোড়ের কাছাকাছি একটা সুন্দর দোতলা বাড়ির সামনে ট্যাক্সি থামালেন। শেফালিমা ভাড়া মিটিয়ে দিয়ে বললেন, এসো। দরজার পাশে বেলের বোতাম টেপা মাত্র একজন কাজের মেয়ে সেটা খুলে দিয়ে বলল, আসুন। ওরা তো কেউ বাড়িতে নেই, তাই না? না, দেশের বাড়িতে কি যেন ঝামেলা হয়েছে, তাই চলে গেছেন। কিন্তু আমাকে বলে গেছেন আপনাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে। দোতলা বাড়ি, ভেতরটা সুন্দর। মোট ঘর 6টা। পিছনে এক চিলতে বাগানও আছে। ছাদে উঠল ওরা। আশেপাশে লম্বা লম্বা বাড়ি থাকায় দোতলা বাড়ির ছাদটার কোনো গোপনীয়তা নেই।
শেফালিমা জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে তোমার? ভালো, খুব ভালো। পাড়াটাও বেশ শান্ত। ঠিক তখনই একটা ট্যাক্সি এসে দাঁড়ালো সামনের বাড়ির দরজায়। ছাদে দাঁড়িয়ে ওরা দেখল একটা জিন্স পরা মেয়ে ট্যাক্সি থেকে নেমে বাড়ির বেল বাজালো, কিন্তু কেউ দরজা খুলল না। মেয়েটা একটু পিছিয়ে এসে চিৎকার করল, কি হলো? দরজা খোলো, ওপেন দ্য ডোর। কোনো সাড়া এলো না। মেয়েটা খুব ক্ষিপ্ত হয়ে দরজায় লাথি মারতে লাগলো। তাই দেখে রাস্তায় যারা হাঁটছিল তারা দাঁড়িয়ে গেল। এই সময় ওই বাড়ির দোতলায় ব্যালকনিতে এসে দাঁড়ালেন এক প্রৌঢ়া। তোমার জন্য এ বাড়ির দরজা বন্ধ, অনেকবার বলেছি, তুমি শোনোনি। কাল সারা রাত যেখানে ছিলে সেখানেই চলে যাও। হোয়াট? বললেই হলো আমি এ বাড়ির মেয়ে, এখানে থাকার রাইট আমার আছে। ওকে, আমি থানায় যাচ্ছি, পুলিশ আমাকে হেল্প করবে বাড়িতে ঢুকতে। বলতে বলতে মেয়েটা ট্যাক্সিতে উঠে গেল। ট্যাক্সি চলে গেল। শেফালিমা তাকালেন নবকুমারের দিকে, মাথা নেড়ে হাসলেন, তারপর বললেন, চলো। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কলিকাতায় নবকুমারের ৯ম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।